নিজেকে রক্ষা করতে প্রস্তুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয়। তাই অন্তর্বর্তী সরকার তার কিছুই করতে পারবে না বলে মনে করেন, সাফ জানিয়ে দিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার তার কিছুই করতে পারবে না। নিজেকে রক্ষা করতে তিনি প্রস্তুত বলেও জানান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভার্জিনিয়ায় জয়ের 2 বাড়ির সন্ধান জব্দের উদ্যোগ দুদকের। পরিষ্কারভাবে দুদক বলছে বাড়ি দুটির মূল্য বাংলাদেশি টাকায় 53 কোটি টাকারও বেশি। হাসিনা বিরোধিতা আর ফ্যাসিবাদ বাকশাল বিরোধিতা কি এক জিনিস? না, অবশ্যই না। আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনাদের সামনে 2টা পথ। একটা পথ ন্যায়ের, গণতন্ত্রের, জনগণের সঙ্গে সম্মানের চুক্তির, আর আরেকটা পথ স্বৈরতন্ত্রের, পুরনো দালান ভাঙা ইটের উপরে দাঁড়ায় ক্রমাগত ধ্বংসের। সিদ্ধান্ত আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, প্লে করেছেন, অনুরোধ করব তাদেরকে দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবারে কঠিন সতর্কবার্তা দিল পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। সজীব ওয়াজেদ জয় তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেছে, ইউনূস সরকার আমার কিছুই করতে পারবে না। ইউনূস সরকারের সামর্থ্য নেই আমার একটা পশম ছিঁড়ার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সজীব ওয়াজেদ জয় হঠাৎ করে ফেসবুকে কেন এরকম হুঁশিয়ারি দিল, সতর্কবার্তা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে নিয়ে? আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে কি বলল সজীব ওয়াজেদ জয়, কেনই বা এরকম ক্ষিপ্ত হলো হঠাৎ করে দীর্ঘদিন পর সরকারের বিরুদ্ধে আবার পোস্ট করলো ফেসবুকে সজীব ওয়াজেদ জয়, কি ঘটেছে আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। নিজেকে রক্ষা করতে প্রস্তুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয়। তাই অন্তর্বর্তী সরকার তার কিছুই করতে পারবে না বলে মনে করেন, সাফ জানিয়ে দিলেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় দাবি করেন, সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে। তার দাবি, তিনি ভার্জিনিয়ায় 2টি বাড়ির মালিক না। এর মধ্যে একটি তার, যা 2018 সালে তিনি কিনেছেন, গত বছর নয়। গেল বছর ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু তার নামে করা হয়েছে। অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটিই ছিল তার আগের, যেটা বিক্রি করে এই বাড়িটি কিনেছিলেন। পোস্টে আরো লেখেন, আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় $15 লাখ বা 18 কোটি টাকা বেড়েছে। আমি বর্তমান দামে এটি কিনিনি, অনেক কম দামে কিনেছিলাম। আমি কোনো সরকারি কর্মচারী নই, আমি একজন আইটি উদ্যোক্তা। আমার আয় সম্পূর্ণ বৈধ। আমি এখানে কর দিয়ে বসবাস করি। FBI আমার বিষয়ে ইতিমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পায়নি। সেই কারণেই ইউনূসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল, তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি। তিনি আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে। দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায়, তাহলে তাদের আমন্ত্রণ জানাই, এসে পারলে চেষ্টা করে দেখুক। আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে। আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা। কিন্তু আমেরিকার বাস্তবতা হলো, এখানে ব্যক্তিগত অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই। তাই এসব হুমকিতে ভীত না। আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। আর একটা কথা, আমার বাড়ির নম্বর কিন্তু 32 নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার তার কিছুই করতে পারবে না। নিজেকে রক্ষা করতে তিনি প্রস্তুত বলেও জানান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে।
তিনি বলেন, আমি ভার্জিনিয়ায় 2টি বাড়ির মালিক নই, একটি আমার, এবং সেটা আমি 2018 সালে কিনেছি, গত বছর নয়। গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে। অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটাই ছিল আমার আগের বাড়ি, যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি। আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় $15 লাখ বা 18 কোটি টাকা বেড়েছে। আমি বর্তমান দামে এটি কিনিনি, অনেক কম দামে কিনেছিলাম। আমি কোনো সরকারি কর্মচারী নই, আমি একজন আইটি উদ্যোক্তা। আমার আয় সম্পূর্ণ বৈধ, আমি এখানে কর দিয়ে বসবাস করি। FBI আমার বিষয়ে ইতোমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পায়নি। সেই কারণে ইউনূসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল, তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে। দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই, এসে পারলে চেষ্টা করে দেখুক। আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে। আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা। কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই। তাই এসব হুমকিতে আমি ভীত নই, আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। আর একটা কথা, আমার বাড়ি নম্বর কিন্তু 32 নয়। ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না বলেও জানান তিনি। একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভার্জিনিয়ায় জয়ের 2 বাড়ির সন্ধান জব্দের উদ্যোগ দুদকের। দুদক কিভাবে জব্দ করবে এটা আমি জানি না। এটা কি আমেরিকাকে সিগন্যাল দিল? মানে এখন দুদক কি আমেরিকাকে নির্দেশ দেবে, মানে তাদের কর্তৃপক্ষ জব্দ করবে, নাকি দুদক সরাসরি যে জব্দ করতে পারবে? সেটা আইনগত ব্যাপার, আমি পরিষ্কার না। কিন্তু বিষয়টা খুব পরিষ্কারভাবে দুদক বলছে বাড়ি দুটির মূল্য বাংলাদেশি টাকায় 53 কোটি টাকারও বেশি। এগুলো 2024 সালের 6 জুলাই এবং 2014 সালের 5 মে কেনা হয়েছিল। দেখেন, জুলাই আন্দোলন যখন তুঙ্গে, ওই সময় 6 জুলাই একটা কিনছে লেটেস্ট। মানে জানি না তখন কি টাকার মানে সরবরাহ বেড়ে গেছিল কিনা। দুদকের সূত্র বলছে যে বাংলাদেশের আয়কর নথিতে শেখ হাসিনার তথ্য এবং প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় এসব বাড়ির তথ্য দেননি। বাড়ি দুটির সন্ধান পাওয়ার পর যাচাই বাছাই শেষে তার জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র আরো বলছে, দুদকের অনুসন্ধান দল ঠিকানা সহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়। আদালতের আদেশ পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে এই তথ্য পৌঁছানো হবে। অর্থাৎ এই আদেশের কপিটা যুক্তরাষ্ট্রের আদালতে পৌঁছানো হবে। যুক্তরাষ্ট্রের আদালত এটা নিশ্চয়ই যাচাই বাছাই করবে, তারপরেই হয়তো জব্দ হবে। ইতিমধ্যে যদি তিনি মার্কিন নাগরিকত্ব নিয়ে নেন তাহলে তো আর একটা বিষয়, মার্কিন আইনে আবার কি আছে সেটা একটা দেখার বিষয়, যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার বাড়িগুলো জব্দ করতে পারে। দুদক সূত্র আরো বলছে, জয়ের নামে যুক্তরাষ্ট্রে আরো 13টি বাড়ি এবং একটি শপিং মলের মালিকানার অভিযোগ রয়েছে, যেগুলো তদন্ত চলছে। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, যে এই পরিবারের কত লাগে, মানে কত লাগলে শেষ হবে আমি এটা বুঝতেছি না। পূর্বাঞ্চলে তাদের প্লটও লাগে, তাদের 10 কাঠা করে প্লট, 6 জন, জয় আছে, পুতুল আছে, রেহেনা আছে, ববি আছে, হাসিনা আছে, মানে ঢাকাতেও লাগবে। তারপরে শুধু এটাই তো না, তারপরে গাজীপুরে মাশাআল্লাহ মানে বাগান বাড়ি আছে, গুলশানে ফ্ল্যাট আছে, বিদেশে বাড়ি আছে। মানে কত টাকা কিভাবে আসলো, কেমনে করলো? মানে এই যদি হয় তাহলে এদের মুখে বড় বড় বুলিয়া ওড়ানো। এবং এখনো দেখেন অনেক মানুষ আছে অন্ধ। এই যতই আপনি বলেন যে এরা দুর্নীতিবাজ, এরা অসৎ টাকা পাচারকারী, আপনার কথা শুনবেই না, মানবেই না, অন্ধ এরা। আমার চারপাশে আছে, আমি নাম বললাম না। এদেরকে আপনি ঘুম ভাঙাইতে পারবেন না। এই যে আমাদের এই দলবাজ লোকজন, এই বিএনপির জন্য বিপদ, আওয়ামী লীগের জন্য বিপদ। এখানে দেখেন আপনি একদম প্রমাণ না, বিশ্বাস করবেন না। ওই যে বিবিসি বললো 8ই জুলাই তারা একটা অডিও রেকর্ড পাইছে যে যেখানে সামনে পাবা সেখানে গুলি করবা। তা বলেন না, এটা ভুয়া। বিবিসিও ভুয়া, আল জাজিরাও ভুয়া। ওই যে ওবায়দুল কাদের বলতো না, বিএনপি ভুয়া, খালেদা জিয়া ভুয়া, তারেক ভুয়া। এই ভুয়া করতে করতে এখন দেখা যাচ্ছে যে এখন এই ইউনূস সরকারের বিরুদ্ধেও ছেলেমেয়েরা ভুয়া করতেছে। মানে যাবতীয় খারাপ কিছু প্রচলন সব দেখবেন যে আওয়ামী লীগ দুর্নীতি লোপাট করছে, মহা সুখে আছে।
আর এখানে এই যে পলকের মতন ছেলেবেলেরা এখন কান্নাকাটি করে বাঁচতেছে না। তাদের তো এই রাজনীতির এই কঠিন, তারা মানে এমপি হয়েছে কম বয়সে, মন্ত্রী হয়েছে, বিলাসী জীবন দেখছে, কষ্টের জীবনটা দেখছে না। তাদের ওই দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আদর্শের তো এরা না। তারা তো জেল কাটছে প্রায় কত 14-15 বছর, 20 বছর। এই জেল জীবন তো এরা দেখেনি, এখন আর সহ্য হচ্ছে না, এত বিলাসিতার মধ্যে ঢুকে গেছে, এখন আর জেলের খানায় পছন্দ হচ্ছে না। এই যে জয় দেখেন, এক মানে কি যেন এখানে গ্রাফিতি আঁকে, তারপরে কি করে না করে, তার পোশাক আশাক, ড্রেস আপ, মেকআপ, বেটআপ, কি বলতেছে, কি করতেছে, তার মধ্যে তার এই এত সম্পত্তি, কি করবে এরা? মারা গেলে কোথায় যাবে এগুলি সম্পত্তি? কে খাবে? আসলে এগুলি কেউ চিন্তা করে না, মরণের চিন্তা কারোরই নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। হাসিনা বিরোধিতা আর ফ্যাসিবাদ বাকশাল বিরোধিতা কি এক জিনিস? না, অবশ্যই না। হাসিনাকে উৎখাতে প্রস্তুত হওয়া মানেই ফ্যাসিবাদ উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া না, দুইটা এক জিনিস না। আমরা সবাই জানি যে হাসিনা সরকারের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং তাদের লাখো কর্মী সমর্থক। কিন্তু দেখেন, এই বিএনপি 2018 সালের ভোটের পরে সেই সংসদে গিয়া বৈশা হাসিনাকে বৈধতা দিল। সংসদ তো বৈধ হয়ে যায়, হাসিনার শাসনের বৈধতা পায়। বিএনপি হাসিনার 2018 সালের নির্বাচনের বৈধতা দিছে, এইটা বিএনপি অস্বীকার করতে পারবে না। কিন্তু কিসের বিনিময়? মাত্র 5টা সংসদীয় আসনের বিনিময়। তাহলে হাসিনার বিরোধিতা আর ফ্যাসিবাদ বিরোধিতা দুইটা আলাদা জিনিস। এই দুইটাকে আপনি কিভাবে তাহলে আলাদা করবেন? কেমনে বুঝবেন এটা হাসিনা বিরোধিতা আর এইটা ফ্যাসিবাদ বিরোধিতা? বিএনপি হাসিনা বিরোধিতা করছে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধিতা কবে থেকে করছে সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে। এইটা আপনি বুঝতে পারবেন যে কেউ কবে থেকে হাসিনাকে অবৈধ এবং দখলদার প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করছে। এটাই হচ্ছে আসল লাইন। হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী এবং দখলদার হিসাবে হিসাব করা শুরু করা উচিত ছিল 2014 সালের ভুয়া নির্বাচনের পর থেকে, কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই। তারপরে সেই ইলেকশনে গেছে, শুধু ইলেকশনে না, সংসদেও গেছে। বিএনপি সংসদের পদত্যাগ করে কবে? 2022 সালের 10ই ডিসেম্বর। তার মানে 2022 সালের 10ই ডিসেম্বরের আগ পর্যন্ত যা হাসিনার শাসন, সেটাকে বিএনপি বৈধ বলে মনে করে। সে পদত্যাগ করুক বা না করুক, বিএনপি হাসিনার সেই সংসদকে বৈধ আর হাসিনার প্রধানমন্ত্রিত্বকে বৈধ বলে ধরে নিয়েছিল। আইনত আমাদের সেটাই বুঝতে হবে। আপনি নির্যাতিত হইলেই আপনি ফ্যাসিবাদ বিরোধী হইয়া যান না। হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ধরে নিয়ে তার সমালোচনায় কোনো বিপ্লবীপনা নাই। রুমিন ফারহানা সে সংসদে গিয়ে যতই জ্বালাময়ী বক্তব্য দিক না কেন, হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ভাইবা নিয়াই সেটা সে বলছে। এর ফলে হাসিনাকে হাসিনার ফ্যাসিবাদ ঢাইকা ফেলতে সুবিধা হয়েছে। এমনকি হাসিনাও চাইছে রুমিন ফারহানার জ্বালাময়ী বক্তব্য দিক। রুমিন ফারহানা হাসিনার সেই ইচ্ছাই পালন করছে। এইভাবেই হাসিনা বিরোধিতার সবচেয়ে নিরাপদ পথগুলো তৈরি হয়েছিল। যেমন কোন বাম সংগঠনের হয়ে হাসিনার সমালোচনা করা ছিল অনেক বেশি নিরাপদ ছাত্রদল বা শিবিরের তুলনায়, তাই না? এইটা ওই বামাদের দোষ না, কিন্তু এতে যদি হাসিনা তাদেরকে কম হুমকি মনে করে তাহলে সেটা তো সত্যি, তাই না? এটাও আমাদের অস্বীকার করা উচিত না যে জানু মোহাম্মদ কোন মামলার মুখোমুখি হয়নি, কিন্তু শহীদুল আলমকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে মাইরা ফাটায় ফেলা হয়েছে, রক্ত বেরিয়ে দিছে। মির্জা ফখরুল তো মামলার ভারে হাঁটতেই পারতেন না। হাজার হাজার ছাত্রদল যুবদল কর্মীকে হত্যা করছে এই সরকার। ছাত্র ইউনিয়নের কয়জনকে করছে? করে নাই। বামপন্থীদের কয়জনকে করছে? করে নাই। একজনকে পুলিশ ধরতো, আবার একটু দূরে গিয়ে ছেড়ে দিত। এই যে দেখেন, ছাত্র ইউনিয়নের সাবেক নেতারে ধরছে, আবার ছেড়ে দিছে। সবাই এরকম করতো, ধরতো আবার ছেড়ে দিত, একটু দূরে নিয়ে যায়। নুরুল হক নুরুল নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু সেই আবার হাসিনার মাঝে তার মায়ের প্রতি ছবি খুঁজে পাইছে। সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেতে এরকম। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। এই সমস্ত ঘটনা কিন্তু খুবই জটিল, কিন্তু এগুলো এত সহজে ঘটতো না যদি প্রফেসর ইউনূস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে বাকশালীয় ফ্যাসিস্ট দল হিসেবে চিন্তা করতেন, চিনে নিতেন, জনগণকে চিনে দিতেন, ডিফাইন করতেন, তাদের আদর্শিক কাঠামো এবং রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতেন এবং সংজ্ঞায়িত করতেন। ওনাকে বলতে হতো কেন এইগুলা গণতন্ত্রের পরিপন্থী এবং আপত্তিকর যুক্তি সহ, কিন্তু তিনি সেটা করেন নাই। 11 মাস পার হয়ে গেছে, ওনার করার সেটা সময় হয় নাই। কারণ এইগুলা যদি আগে থেকে সংজ্ঞায়িত না হয়, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই করুক এই সমস্ত হয়ে দেখায় লোক দেখানো আইওয়াস, পপুলিজম। বিষয়টা হওয়া উচিত ছিল এরকম, আইন মন্ত্রণালয় অপরাধের ধরন অনুযায়ী সংজ্ঞায়িত করবে, সেই অনুযায়ী একটা তালিকা প্রণয়ন করবে, জনগণের সামনে সেই তালিকাভুক্ত ব্যক্তিদের কর্ম এবং অপরাধ উপস্থাপন করবে, তারপর আদালতে মামলা হবে এবং আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে। এখন কি করতেছে? খায়রুল সাহেবকে 11 মাস পরে ধরা হলো। কেন 11 মাস আগে কেন ধরা হইলো না? আবার এখন কেন ধরা হইলো? এই একই রীতি, যেভাবে ধরা সেটা পুলিশ, আমলা, সেনাবাহিনী সবার ক্ষেত্রে প্রযোজ্য। বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে, তারপর ব্যবস্থা নেবে, কিন্তু জোর করে অবসরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে তো শেষ করা যাবে না, জোর করে অবসরে পাঠায় তো দায় শেষ করা যাবে না। আবার দেখেন, আজকে দেখলাম একজন উপদেষ্টা চট্টগ্রাম কারাগারে হাসিনার 3 এমপির সঙ্গে বৈঠক করছে, দেখা করছে, পত্রিকায় আসছে, ছবি ভাইরাল হয়েছে।
ধর্ম উপদেষ্টা কেন গেছে? স্বরাষ্ট্রমন্ত্রী যায় জেলখানায় মাঝে মাঝে, ধর্ম উপদেষ্টা জীবনে কোনোদিন যায়নি। উনি কেন গেছে? ঘুটু করতে। সে কোনো কাজ করে না। হেফাজতের সাথে দূরত্ব তৈরি হয়েছে, হেফাজতে নাকি তাকে রিকমেন্ড করে দিছে। হেফাজতের সাথে দূরত্ব কেন তৈরি হয়? এর জন্যই তৈরি হয়েছে, ধর্ম উপদেষ্টার জন্যই তৈরি হয়েছে। আর এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তাহলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ভেঙে পড়বে। প্রফেসর ইউনূসও যখন প্রশ্ন করে তখন জবাব দিতে পারে না। কারণটা হইতেছে ফ্যাসিজমকে প্রফেসর ইউনূস স্পষ্ট করে সংজ্ঞায়িত করেনি, এবং রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্ট উপাদানগুলোর বিরুদ্ধে পরিষ্কার কোনো কাঠামোগত লড়াইও শুরু করতে পারেনি। ফলে এই উপাদানগুলো এক ভয়ঙ্কর সামাজিক বিপর্যয়ের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের দুইটা প্রিভিলেজ সরকার দেখছে, এক শেখ মুজিবের সরকার আর দুই প্রফেসর ইউনূসের সরকার। দুই সরকারই একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল। মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূস আর শেখ মুজিব মানে শরীয়তের বডিগার্ড দুজনে দারুণ জনপ্রিয় ছিল। মুজিবের সরকার ফেল করছে দারুণ ভাবে, এমন ভাবে ফেল করছে যে শরীয়তের বডিগার্ড জয় বাংলা এলে সবাই বলে আলহামদুলিল্লাহ। ঠিক এই পথে হাঁটতেছে প্রফেসর ইউনূসের সরকার, ক্রমাগত জনপ্রিয়তা হারাইতেছে। দেখেন উনারা তো 12 ভাতারির মতো ঠাপ খায়, ওয়াকারের ঠাপ খায়, বিএনপির ঠাপ খায়, আওয়ামী লীগের ঠাপ খায়, ইন্ডিয়ার ঠাপ খায়, 2 দিন পর পর গদি নড়ে যায়। কেউ তো সাপোর্ট করে না, সবাই বিরক্ত। আমরা কয়েকজন খায় না খায় সাপোর্ট করে গেছি, সরকার যেন ভালো চলে নানা পরামর্শ দিছি, কোনো পরামর্শ শুনে নাই। 2-1টা হয়তো শুনছে, কালে ভদ্রে বালিতে পেশাব করে দেখছেন, কোনো চিহ্ন থাকে না। কলে সরকারকেও তাই কোন পরামর্শ দিলে শুনে না, বালিতে পেশাবের মতো কোনো চিহ্ন থাকে না। এই যে মাইলস্টোনের ঘটনায় আমি তো ইউজুয়ালি উপদেষ্টাদের ফোন করি না, ওই দিন দুর্ঘটনার সাথে সাথে আপনার ফোন দিয়েছি, বলছি পরীক্ষা স্থগিত করে দেন। তখন বাংলাদেশের টাইম বেলা 3টা হবে, উনি বলেন দেখতেছি। আমি কল্পনাও করি নাই এই সিদ্ধান্ত উনি নিতে পারবেন না। পরে জানলাম শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি হন নাই। তাইলে আপনার ভাই কেন শিক্ষা উপদেষ্টা থাকবেন? শিক্ষা সচিবকে উপদেষ্টা বানিয়ে দিলেই হয়, সেই যখন সব ডিসিশন নেয়। আমি আপনার ভাইয়ের ফোন করার পরে কি করছে আমি পরিষ্কার দেখতে পাইতেছি। আর ভাই শিক্ষা সচিবকে ডাকছে ফোনের পরে, জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো এই পরীক্ষা স্থগিত করে দেওয়া উচিত না? সিদ্দিক জুবায়ের ও তো আমলা, ওই সবার থেকে বেশি বুঝে, সে বলছে জি স্যার আমরা তো করতেই পারি, কিন্তু এই অ্যাক্সিডেন্ট তো ঢাকার একটা সেন্টারে, সারা দেশে সবাই তো প্রিপারেশন নিয়ে ফেলছে, বন্ধ করলে ঝুলে যাবে সব প্রিপারেশন। শিক্ষকদেরও একটা প্রিপারেশন থাকে। দেখেন অনেকে দেখেন পরীক্ষার পরে ছুটি কাটাইতে যাবে, টিকিট ফিকিট কেটে ফেলছে, এত বেড়াছাড়া হয়ে যাবে তো সব পরে ইয়ে নিতে গেলে। তাছাড়া পরীক্ষা নিয়ে নি স্যার, এই যে মাইলস্টোনের জন্য আমরা পরে একটা আলাদা নিয়ে নেবো নি পরীক্ষা, জিজ্ঞেস করেন আপনার ভাইকে। এটাই বলেছিল কিনা সিদ্দিক জুবায়ের? এটাই বলবে, কারণ তো ধান্দা 2টা দিন নষ্ট হবে, এটা ধান্দা 2 দিনের ধান্দা নষ্ট হবে, ওটা বসেই থাকে ধান্দা করার জন্য। সিদ্দিক জুবায়ের বুঝলো না, আপনার ভাই বুঝলো না যে এইটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন না, এটা পলিটিক্যাল ডিসিশন। এই পলিটিক্যাল ডিসিশনে 2টা কাজ হইতো। কিসের কাজ? প্রথম যে বিষয়টা হবে তা হচ্ছে এই যে দৈব দুর্বিপাক বা দৈব দুর্ঘটনা ঘটলে মানুষ তার রাগ হতাশা এইটা ছাড়ার একটা রাস্তা খুঁজে সব সময়, কোথায় এটা ছাড়া যায়। যেহেতু এটা স্কুলে হয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাদের আঙুল তুলবে, ওই দিকেই তাদের রাগ ক্ষোভ ধাবিত হবে। এই কারণেই শিক্ষা মন্ত্রণালয়কে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে, জনরোষ যেন তার দিকে ধাবিত না হয়। 2 নম্বরে সংহতি জানাইতে চাই আমরা, কোন একটা সংকটে গোটা জাতি রক্ত দিতে চায়। দেখেন সকলে হাসপাতালে ভিড় করছে, এটা কি জন্য? রক্ত দেওয়ার জন্য। সে দেখতে চায় যে আমি একটা কাজ করলাম আর কি এই সংকটে। তারা সংহতি জানাইতে চায়। যারা ঢাকা আছে তারা না হয় হসপিটালে গেল, রক্ত দেওয়ার চেষ্টা করলো, পারলো কি পারলো না সেটা অন্য কথা, কিন্তু দেওয়ার তো চেষ্টা করলো। এইটাই তার সংহতি জানানো, এটাই তার শান্তি। কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে সংহতি জানাবে? আহত নিহতদের ব্যাপারে একটাই উপায় আছে, পরীক্ষা বন্ধ করলাম, আমরা তাদের কথা চিন্তা করলাম, শোক করলাম। এইটা তো একটা পলিটিক্যাল ডিসিশন ছিল, কিন্তু সিদ্দিক জুবায়ের এই পলিটিক্যাল ডিসিশনের রাস্তা থেকে বন্ধ করে দিল। বাংলাদেশে আমলাদেরকে হাসিনা এটাই বানাইছে, তারা নিজেদেরকে সর্বা মনে করে, নিজেরাও পলিটিক্যাল ডিসিশন নিতে যায়। পুলিশ যেমন মনে করতো যে হাসিনা সরকারকে তারাই ক্ষমতায় রেখেছে, তারাই রাজনৈতিক দল হয়ে গেছিল, সে নিজে জয় বাংলা স্লোগান দেয়। দেখেছেন না? এই জিনিস হয়েছে। এই আমলারা মনে করে তারাই রাষ্ট্রের মালিক, ডিসিশন সব তারাই নিতে পারে, তারা সবার থেকে বেশি বুঝে। আবার দেখেন ইন্ডিয়া থেকে ডাক্তার আসবে কেন? ওরা রোগীদের চিকিৎসার জন্য আমাদের সাফিসিয়েন্ট স্কিল ডাক্তার নাই। তারপরে ইন্ডিয়া থেকে ডাক্তার আনতে হবে, যখন গত বছর জুলাই আগস্টে বিপ্লবে হাজার হাজার ছেলে পঙ্গু হইলো, গুলি খায় চোখ হারালো, কারোর জন্য ভারত কি ডাক্তার পাঠাইলো? এত লোক যে পঙ্গু হলো, এত বাচ্চা যে পঙ্গু হইলো, ভারত কি ডাক্তার পাঠিয়েছিল? এখন কেন তাদের পেট পুরায়? তারা আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, তারা আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, তারা ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবলকে আশ্রয় দিচ্ছে ওইখানে, ওইখান থেকে অন্তর্ঘাত চালাইতেছে। প্রত্যেকদিন বাংলাদেশ বিরোধী প্রচারণা চালায় তাদের টিভি চ্যানেলগুলোতে, তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে, আমাদের টিভি চ্যানেলগুলোতে বন্ধ করে দিচ্ছে। ভারতে দেখতে দেয় না। এমনকি ভারতে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ হয়েছে, তারপরেও ভারতের ডাক্তারকে আনতেই হবে। প্রফেসর ইউনূস সরকারকে বলে দিতে চাই, ইন্ডিয়ার ডাক্তার যদি আসে না, কোনো উপদেষ্টার চামড়া থাকবে না। কিন্তু সকাল সন্ধ্যা ফ্রি সাপোর্ট দিয়ে গেছি, এমনি না। ইন্ডিয়ার কাছে নত জানু হইলে মাপ নাই, দেখবো আপনারা কিভাবে সরকার চালান। দিনের পর দিন সাপোর্ট দিয়ে গেছি, বয়ান তৈরি করে দিয়েছি, ন্যারেটিভ তৈরি করছি, কোনো হিসাব নাই। ইন্ডিয়ার কাছে নত জানু হন, ইন্ডিয়ার কাছে যদি নত জানু হন তাহলে আপনাদেরকে পিছের বালের সাপোর্ট, কোনো সাপোর্ট নেই। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হেফাজত খেপছে, আমি কয়বার বলছি হেফাজতের আলেমদের সাথে বসেন, সমস্যাগুলো শোনেন। আমাকে বলা হয় যে অগাস্টের 5 তারিখের আগে উনি ব্যস্ত, উনি সময় দিতে পারবেন না, খুবই ব্যস্ত।
উনি এতই ব্যস্ত যে উনি ক্ষমতা আসার পরে পরপর 2 বার ডেকে নিয়ে সোহেল তাজকে গল্প করে। এই সময় ওনার হয়, হেফাজতের সাথে বসার ওনার সময় হয় না। সোহেল তাজকে ডেকে নিয়ে কি গল্প করে জানেন? সোহেল তাজ বলতেছে আপনার পায়ের এক্সারসাইজ করতে হবে, এটা করলে আপনার ব্রেন ঠিক থাকবে। ধর্মমন্ত্রী এই নাকভির সাথে দেখা করে, ধর্মমন্ত্রী জেলখানে যাইতে হবে কেন? বিচারাধীন আসামির সাথে দেখা করতে হবে কেন? ওই সিস্টেম করিচ্ছে। হেফাজত সরকারের সাথে কথা বলতে পারে না, সেখানে ধর্মমন্ত্রী কোনো রোল নাই, কিন্তু নাকভির সাথে দেখা করতে সে ঠিকই যায়, ঘুটু করতে যায়। নাকভির সাথে সৌদি আরবের নাকি একটা কানেকশন আছে, ওই কানেকশন দিয়ে কাজ করতে গেছে। দেখেন, আবার দেখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যৌনকর্মীদের জন্য 2 কোটি টাকা বরাদ্দ দেওয়া হইলো। কারণটা কি? কারণটা আর কিছু না, টাকা দিতে হবে। রাষ্ট্রের হাতে টাকা আছে, তাই দিব। আমার ইচ্ছা মাই খুশ আমি দিব, কে ঠেকাবে? মানে বিষয়টা যদি এরকম হইতো যে একটা ঘৃণিত পেশা থেকে তাদেরকে বের করে আনার জন্য, পুনর্বাসন করার জন্য আমরা এই টাকাটা খরচা করতেছি, তাহলে সবাই মেনে নিত। যদি এরকম হইতো যে পরিশ্রমী নারীদের জন্য আমি অনুদান দিচ্ছি, তাহলে ইটা ভাঙে যারা, কাজের বুয়ার কাজ করে যারা, গার্মেন্টস শ্রমিক যারা, তাদেরকে দিতাম। এর মধ্যে যারা অসুস্থ তাদেরকে বেছে বেছে দিতাম, যারা বয়স্ক তাদেরকে বেছে বেছে দিতাম। যৌনকর্মীদেরকে কেন দিতে হবে? এটা কি জন্য যে কেউ ফ্রি মাগনা মজা করে গেছে, সে টাকাটা পূরণ করে দিলাম এখন সরকারের ফান্ড থেকে? কোনো যুক্তি নাই। এ প্রসঙ্গে একটা 18+ জোকস বলি, কিছু মনে করেন না। আমার পেজে লন্ডনের বিএনপির নেতা মালিক সাহেবের ভাগিনা একটা কমেন্ট করেছে, আমাকে নাকি উনি জবাই করা হবে। জব করবি, জব। ভাগিনা সত্যিকারের ভাগনা কিনা জানি না, কিন্তু ও দাবি করেছে যে মালিক সাহেব তার মামা। এই ভাগনার একটা গল্প আছে জানেন তো? আমি একটা কমেন্টে রিপ্লাই লিখেছিলাম, সেটা হইতেছে ওই মালিক সাহেবের ভাগনায় 40 টাকা এক মায়ারে ফিট করেছে। তো তারপরে কাজ শুরু করেছে আর কি। কাজ করতে করতে ছাদের ফুটে দিয়ে চাঁদের আলো পড়িচ্ছে। তুই কইলে যে ছাদ ফুটে চাঁদের আলো, 10 টাকা বাদ গেল, ঝুলো কেন 10 টাকা বাদ তাই। এরপরে ওই করতে করতে আর কি মায়া দিছে পাদ, তো বলতেছে যে দিলে পাদ 10 টাকা তাই ভাত। পরে কাজটা শেষ করে প্যান্ট পরিচ্ছে, প্যান্ট পরে বাইরে যাচ্ছে, তখন বলতেছে যে ভাই 10 টাকা দেন, তো বলতেছে যে মালিক সাহেবের ভাগনা 10 টাকা মাগনা। তো এইরকম কি মাগনা যারা তাদেরটা পূরণ করে দিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এটা জবাব কি? কোনো জবাব নাই। এই সরকার গঠনের পর কলকাতায় ইলিশ মাছ পাঠিল। আমরা ইউরোপে থেকে ইলিশ মাছ খাইতে পারি না, বাংলাদেশের ইলিশ এখানে আসে না, কারণ কিন্তু কলকাতায় যায়। কারণ যারা উপদেষ্টা হয়েছে, যারা সরকারে, তারা মনে করে তারা দেশের মালিক, আর আমরা চাকর বাকর। রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে, এখনই সময় আমাদের দাবি তোলার, অপদার্থ উপদেষ্টা মন্ডলীকে বাদ দিয়া জাতীয় সরকার গঠন করার। জাতীয় সরকার গঠন না করলে এই সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছে, নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারবে না। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পরে এখন প্রশাসন, আর্মি, পুলিশ সবাই বিএনপির পিছনে লাইন দিবে, সেটাই দিছে, সেটাই হয় বাংলাদেশে সব সময়। কারো কথাই শুনবে না। ওইদিকে আওয়ামী লীগ তৈরি হয়ে গেছে, এখন বলে কিছু হলে বলে আওয়ামী লীগ ঢুকে যাবে আন্দোলনের মধ্যে। আরে আওয়ামী লীগ ঢোকে কেমনে? স্কোপটা কে করে দেয়? সরকারই তো করে দেয়। 1971 নিয়ে বলি যে ইন্ডিয়া ষড়যন্ত্র করতে পারে কেন? কিছুটা একটা ছিল যে ষড়যন্ত্র করতে পারে। আওয়ামী লীগ ঢুকে যাবে বললেই হবে, আওয়ামী লীগ ঢুকতে পারে কেন? আমার ধরনের উপদেষ্টা মন্ডলী থাকলে তারা নির্বাচন পর্যন্ত যাইতেই পারবে না, একের পর এক ডিজাস্টার করবে, করতেছে। এখনো সময় আছে, দ্রুত এই উপদেষ্টা মন্ডলীকে 5 লাখ দিয়ে বের করে যারা ভালো করতেছে তাদেরকে রাখা যেতে পারে, কিন্তু বেশিরভাগই নতুন মুখ আনতে হবে। সরকার ইন্ডিয়ান ডাক্তার কেন নিছেন? মানে ইন্ডিয়ান ডাক্তারদের পছন্দ তো হবেই। ইন্ডিয়া 1000 বার আনলেও তবু আমি তোমায় দূর হতে ভালোবেসে যাবো, হয়তো কিছুই নাহি পাবো, এটা বলবে। সরকারের রন্ধে রন্ধে ইন্ডিয়ান ডলার বসে আছে, এদের কাজে হইতেছে এমন কিছু ক্রমাগত করতে থাকা, সরকার একটু একটু করে জনপ্রিয়তা হারাইতে থাকে। আর বাধা দেয় না, উনি কোনো কিছুই বাধা দেন না। বাংলাদেশে একটা সুযোগ আসছিল নতুন শাসনের, নতুন সমাজ চেতনার, সত্যিকার অর্থে মানুষের রাষ্ট্র নির্মাণের, কিন্তু এই সুযোগ হেলায় আমরা হারাইতেছি। এই সুযোগ তো দ্বিতীয়বার আসবে না। এই সুযোগ যদি আমরা কুশাসনের পুরনো নীল নকশা আর আমলাতান্ত্রিক গোজামিলের ভিতরে হারাই ফেলি, তাহলে আর কিছুই তো বাকি থাকবে না। এত রক্ত বৃথা যাবে, এত সংগ্রাম বৃথা যাবে। জনগণ আপনাদের সময় দিচ্ছে, ধৈর্য দেখাইছে, সহ্য করছে। এখন সময় আসছে স্পষ্ট হয়ে দাঁড়ানোর, ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলার, রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ইন্ডিয়ান দালালদের আলাদা করে চিহ্নিত করার, পুরোনো ভুলের দায় থেকে বেড়ায় এসে জনগণের ভাষায় কথা বলার। আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনাদের সামনে 2টা পথ। একটা পথ ন্যায়ের, গণতন্ত্রের, জনগণের সঙ্গে সম্মানের চুক্তির, আর আরেকটা পথ স্বৈরতন্ত্রের, পুরনো দালান ভাঙা ইটের উপরে দাঁড়ায় ক্রমাগত ধ্বংসের। সিদ্ধান্ত আপনাদের। আওয়ামী লীগ কি আন্তর্জাতিক জনমত গঠনে বেরিয়ে পড়লো? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আন্তর্জাতিক জনমত আওয়ামী লীগ 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগই আন্তর্জাতিক জনমত গঠনে সারা পৃথিবীতে বেরিয়ে পড়েছিল। এই মুহূর্তে মনে পড়ছে বিশেষ দূত আব্দুস সামাদ আজাদের কথা, যিনি আন্তর্জাতিক জনমত গঠনে দূত হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেরিয়েছেন। এবং বিদেশে আমাদের কিছু রাষ্ট্রদূত ছিলেন, তারা পাকিস্তানি পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষ অবলম্বন করে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজকে বাংলাদেশে একটা চরম অচল অবস্থা,
বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশ ভালো চলছে না, এবং একই সাথে হত্যা, নির্যাতন, খুন, রাহাজানি, নানা রকম সামাজিক বিশৃঙ্খলায় আমরা ভরপুর। এই যখন অবস্থা, তখন দেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে তারাও এই অবস্থা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছে না। আসলে তারাও সরকারের সাথে একজোট হয়ে কাজ করছে, সরকারকে সমর্থন করছে, সরকারকে বলছে আপনি এগিয়ে চলুন, আপনার সঙ্গে আমরা আছি। কিন্তু দেশের এই অচল অবস্থা কে তুলে ধরবে? ইমিডিয়েট পাস্ট যে সরকারটি ছিল, স্বাভাবিকভাবে সেই সরকারটি এখন বেশ অসুবিধার মধ্যে আছে দেশের মধ্যে। তারা রাজনীতি করতে পারছে না, রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না। অতি সম্প্রতি বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জে ভয়াবহ হত্যাকাণ্ড, গোপালগঞ্জ ট্র্যাজেডি, জেনোসাইড ঘটে গেল। সেগুলোরই প্রতিবাদে সংবাদ মাধ্যমকে, আন্তর্জাতিক গণমাধ্যমকে অবগত করবার জন্য আওয়ামী লীগ আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের নিকট প্রতিবেশী বন্ধু প্রতিম দেশ ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বিকেল 5:30 একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলন করবার পূর্ব নির্ধারিত সময়ে নির্ধারণ করেছিল, কিন্তু সেটি আবার স্থগিত হয়ে গেছে। কারণটা হচ্ছে এটি ছিল পূর্ব নির্ধারিত। 16 জুলাই গোপালগঞ্জ ঘটনা ঘটবার পরে 2-4 দিন পরে থেকেই তারা গতকালকের সংবাদ সম্মেলনের আয়োজনটা করেছিল। কিন্তু এরই মধ্যে 21 জুলাই ঢাকায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে। যে দুর্ঘটনায় শত শত প্রাণহানির ঘটনা ঘটে, আহত হবার ঘটনা ঘটে, এখনো আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, এবং যারা আহত, যারা মুমূর্ষু, তারাও অনেকে নিহত হবেন, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনটা আবার স্থগিত করে। হিন্দুস্তান টাইমস, সর্বভারতীয় গণমাধ্যম, শতবর্ষী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে যে গতকাল বুধবার 23 জুলাই এই সম্মেলনটি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি সংগঠনের ব্যানারে বিকেল 5:30 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী এই সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষ এবং দেশে গণহত্যা ইস্যুতে বক্তব্য রাখার কথা ছিল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীদের। জানা গেছে সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল দিল্লি সফর করেছেন। তাদের মধ্য থেকে কয়েকজন সংবাদ সম্মেলনে অংশ নেবার কথা ছিল। যেটি হোক, বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরবার জন্য আওয়ামী লীগ যদি উদ্যোগ নিয়ে থাকে, সেটি ইতিবাচকভাবেই দেখতে হবে, কারণ একটা দেশ স্বাভাবিকভাবে চলতে হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান, কি বলবেন। আসলে সজীব ওয়াজেদ জয় যে ফেসবুকে ইউনূস সরকারের বিরুদ্ধে বা ইউনূস সরকার যে সরকারকে যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, এটা নিয়ে আপনারা কি বলতে চান। জয় বলেছে যে ইউনূস সরকার আমার কিছুই করতে পারবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার তার কিছুই করতে পারবে না। নিজেকে রক্ষা করতে তিনি প্রস্তুত বলেও জানান। বৃহস্পতিবার 24 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলে সজীব ওয়াজেদ জয়। পোস্টে জয় উল্লেখ করে, এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে। জয় বলে, আমি ভার্জিনিয়ায় 2টি বাড়ির মালিক নই, একটি আমার, এবং সেটার আমি 2018 সালে কিনছি, গত বছর নয়। গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে। অন্য যে বাড়িটির মূল্য কেনার পর প্রায় $15 লাখ বা 18 কোটি টাকা বেড়েছে, আমি বর্তমানে দামে এটি কিনিনি, অনেক কম দামে কিনেছিলাম 2018 সালের দিকে। আমি কোনো সরকারি কর্মচারী নই, আমি একজন আইটি উদ্যোক্তা, আমার আয় সম্পূর্ণ বৈধ, আমি এখানে কর দিয়েও বসবাস করি, আমি এখানে কারোর টাকায়, অবৈধ টাকায়, দেশের টাকা দুর্নীতি করে এসে সব করিনি। FBI আমার বিষয়ে ইতিমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কোনো কিছুই খুঁজে পায়নি তারা। সে কারণেই ইউনূস সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল, তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি। তিনি
আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে। দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চাই তাহলে তাদের আমি আমন্ত্রণ জানাই, এসে পারলে চেষ্টা করে দেখুক। ইউনূস সরকারের সামর্থ্য নেই আমার একটা পশম ছেঁড়ার। এরকম একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছে সজীব ওয়াজেদ জয়।